নমস্কার বন্ধুরা, আজকে আবার উপস্থিত হলাম আপনাদের সামনে আইস ব্রেকিং ইন্ডিয়া টুমোরো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের সামনে আমি বলেছিলাম যে আমরা 6টি অধ্যায়েতে জীবনচক্রে পথের দিশারি অর্থাৎ জীবনে চলার জন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন লোকে কতগুলি বিষয়ে জানলে ভালো মতো তারা চলতে পারবেন। সেই হিসেবে আমরা দুটি ভিডিওতে তিনটি 6টি টপিক আলোচনা করেছি। আজকে আমরা 3 নম্বর পার্ট যেটা সেটা আনছি। এখানে আমাদের বিষয় আছে 3টি। একটি হচ্ছে বেঞ্চমার্কিং, নাম্বার 1, 2 ব্রেক ইভেন অ্যানালিসিস, অ্যান্ড নাম্বার 3 টিমিং অ্যান্ড ল্যাডিং প্রসেস। তো শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আমি মনে করি এটি আপনাদের চ্যানেল, এটি আপনাদের কথা বলে, তাই আইস ব্রেকিং ইন্ডিয়া টুমোরো এই চ্যানেলটিকে এগিয়ে এসে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং বেল আইকন প্রেস ও কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন আমার প্রিয় বন্ধুরা, আজকের বিষয় শুরু করা যাক। প্রথমে আমরা বললাম বেঞ্চমার্কিং। আমরা বলেছি যে এই কথাগুলি অনেকেই জানেন, বিষয়গুলিও জানেন, কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে এগুলিকে আমাদের বাস্তব জীবনে কাজে লাগানো যায় কীভাবে, যাতে করে আমরা একটা পরিচ্ছন্ন, যদি আমি চাকরি করি সেখানে চাকরি যে সার্ভিস, সে সার্ভিসটা দিতে পারি। আমি যদি কোনো ম্যানুফ্যাকচারার বা কোনো সেলফ এমপ্লয়েড হই, সেখানে আমি কাজটা সঠিকভাবে করতে পারি, ভালোভাবে করতে পারি, তার মানটা যাতে ঠিক থাকে। এই জন্য আমরা বিষয়গুলো আলোচনায় রেখেছি। তো আজকে আমাদের টপিকস হচ্ছে বেঞ্চমার্কিং। আপনারা জানেন এটি কমন কথা, এখন প্রায় শোনা যায় বেঞ্চমার্কিং। হোয়াট ইজ বেঞ্চমার্কিং? বেঞ্চমার্কিং হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, অর্থাৎ একটি স্ট্যান্ডার্ড বা একটি আদর্শ পদ্ধতি বলতে পারেন, একটি আদর্শ বিহেভিয়ার বলতে পারেন, আদর্শ কোনো আইটেম হতে পারে, যার সঙ্গে অন্যগুলিকে বা অন্য আইটেমকে বা বিহেভিয়ারকে বা পদ্ধতিকে তুলনা করা হয়। সেটি হচ্ছে বেঞ্চমার্কিং। যে আমরা বেঞ্চমার্কিংয়ের কাছে আছি না দূরে আছি, কোথায় আছি, এটা সাধারণত কোনো ব্যবসায়িক সংস্থা কাজে লাগাতে পারেন, আমরাও আমাদের ব্যক্তিগত জীবনে কাজে লাগাতে পারি। যে আমি স্ট্যান্ডার্ড থেকে, আমার স্ট্যান্ডার্ড বিহেভিয়ার থেকে আমি কোনো আমার ডেপ্রিভেশন হচ্ছে কি না, আমি সরে যাচ্ছি কি না, বা অন্য কেউ সরে যাচ্ছে কি না, এইটা বিচার বিবেচনা করা হয় বেঞ্চমার্কিং। অর্থাৎ যেটা স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে বেঞ্চমার্ক। আমরা বেঞ্চমার্ক করে দিয়েছি যে দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড, এবং বেঞ্চমার্কিং অ্যানালিসিস করে আমরা কে কোথায় কার কাজ কিভাবে ডেভিয়েট করে গেছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড থেকে কতটা সরে গেছে, সেটা বার করতে পারবো। সেই জন্য আমাদের একটা বেঞ্চমার্ক ঠিক করতে হয়। এখন এটা এটুকুই, আমি যেহেতু আপনাদের মাস্টারমশাই নই বা আমি এখানে কোনো একাডেমিক ক্লাস নিচ্ছি না, সেই জন্য আমি সংক্ষেপে আলোচনা করলাম। এই বেঞ্চমার্ক হচ্ছে 4 রকমের আছে। একটা হচ্ছে আপনার পারফরমেন্স বেঞ্চমার্ক। পারফরমেন্স বেঞ্চমার্ক হচ্ছে কারোর পারফরমেন্স বা কোনো একটা পারফরমেন্স, সেটাকে স্ট্যান্ডার্ড ধরে নিলাম। এই স্ট্যান্ডার্ডের সঙ্গে অন্যদের পারফরমেন্স আমি তুলনা করব। যদি কেউ একজন ধরা যাক যে 8 ঘন্টার যে দিন, সে 8 ঘন্টার দিনে যদি কেউ ধরুন 20টা কাজ করে, তাহলে সেটা যদি আমি বেঞ্চমার্ক ধরি, তাহলে অন্যরা যদি কেউ 18টা বা কেউ 16টা করে থাকে বা কেউ 21টাও করতে পারে, তাহলে তাদের কাজটাকে আমি জাজ করতে পারবো। পারফরমেন্স বেঞ্চমার্কিং। সেকেন্ডলি, প্র্যাকটিস বেঞ্চমার্কিং। প্র্যাকটিস বেঞ্চমার্কিং মানে হচ্ছে যেভাবে কাজটা চলছে, আমি যে আমার যে কাজটা হচ্ছে সেই কাজটা, ওটা হচ্ছে পারফরমেন্সটা কীরকম হওয়া উচিত, আর এটা হচ্ছে কাজটা, পারফরমেন্স মানে প্র্যাকটিসটা আমার কিভাবে চলছে
এবং সেটা বেঞ্চমার্ক থেকে কতটা ডেভিয়েট করেছে, কি কতটা বেশি হয়েছে বা ভালো হয়েছে সেটা বিচার। এখন এটা বুঝতেই পারছেন যে বেঞ্চমার্ক ধরে আমি যদি বিচার করি তাহলে আমি এর ওয়েজ ঠিক করতে পারি, কাউকে রিমুনারেশন দিতে পারি, কাউকে আমি মোটিভেট করতে পারি, কাউকে আমি বোনাস দিতে পারি, বা কোনো কাজকে আমি বেশি করে আমি করাতে পারি। এই বেঞ্চমার্কিং ব্যাপারটা চালু যদি থাকে তবে, অর্থাৎ এই প্র্যাকটিসটা যদি থাকে। তারপরে আসছে আমাদের ইন্টারনাল বেঞ্চমার্কিং। ইন্টারনাল হচ্ছে একটা সংস্থার মধ্যে কোনো একটা স্ট্যান্ডার্ড ঠিক করা আছে যে এই সংস্থার মধ্যে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজগুলো হচ্ছে কিনা, দ্যাট ইজ ইন্টারনাল বেঞ্চমার্কিং। আর হচ্ছে এক্সটার্নাল হচ্ছে আমার সংস্থার সঙ্গে অন্য বা আমার কাজের সঙ্গে অন্যের কাজের যে তুলনা স্ট্যান্ডার্ডের সঙ্গে, সেটা হচ্ছে এক্সটার্নাল বেঞ্চমার্কিং। অর্থাৎ বেঞ্চমার্কিংয়ের পুরোপুরি মানে হলো একটি স্ট্যান্ডার্ড, সেটা একটা স্ট্যান্ডার্ড নর্ম হতে পারে, স্ট্যান্ডার্ড ফর্মুলা হতে পারে, স্ট্যান্ডার্ড বিহেভিয়ার হতে পারে, স্ট্যান্ডার্ড আইডিয়া হতে পারে, স্ট্যান্ডার্ড প্রোডাক্ট হতে পারে, স্ট্যান্ডার্ড কনসেপ্ট হতে পারে। সেইটার থেকে অন্যকে জাজ করা, তুলনা করা, দ্যাট ইজ কল্ড বেঞ্চমার্কিং। এটা আমাদের কাজে লাগে। নেক্সট আসছি আমি বিইপি অ্যানালিসিস। এই কথাটা আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু এটার প্র্যাকটিক্যাল মানে প্রয়োগটা অনেক বেশি, সবাই করতে পারে। যারা এটা হয়তো জানেন না তারা অন্যভাবে করে ফেলেন, কিন্তু তারা জানেন না যে এটা ব্রেক ইভেন অ্যানালিসিস। বিইপি মানে ব্রেক ইভেন পয়েন্ট, আর ব্রেক ইভেন অ্যানালিসিস। পয়েন্ট আর অ্যানালিসিস করেই পয়েন্টটাতে রিচ করছি যে কোনটা আমার ব্রেক ইভেন পয়েন্ট। এইবার আসা যায় কথাটার মানে। ব্রেক ইভেন, ব্রেক মানে ভাঙছি, ইভেন্ট মানে সমানভাবে ভাগ করে দিচ্ছি। কিসের সঙ্গে কিসের ভাগ করছি এই জায়গাটা বলা দরকার ফার্স্ট। সেটা হচ্ছে আমার খরচ এবং আয়, বা আমার খরচ এবং সেলস বা পারচেজ অ্যান্ড সেলস। অর্থাৎ যে পয়েন্টে বিক্রি করলে পরে আমার টোটাল খরচটা উঠে আসবে, অর্থাৎ লাভও হবে না, লোকসানও হবে না। এটা যে ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য তা না, এটা আমাদের প্রতিনিয়ত ব্যবহারিক ক্ষেত্রেও প্রযোজ্য। আমি তার এক্সাম্পল দেব। তার আগে বলে নিই, অর্থাৎ ব্রেক ইভেন মানে সমান হচ্ছে, অর্থাৎ যে পয়েন্টে এসে আমার এক্সপেন্ডিচার অ্যান্ড ইনকাম দুটোই সমান, দ্যার ইজ নো প্রফিট অর নো লস, দ্যাট পয়েন্ট ইজ কল্ড ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে যদি কেউ ব্যবসা করে তাহলে সেই পয়েন্টে সেল করলে তা চলবে না, সে টোটাল কস্টটা তুলে নিয়ে এলো কিন্তু কোনো লাভ করতে পারলো না, তাহলে তাকে ব্রেক ইভেন পয়েন্টের ওপরে সেল করতে হবে। এটা আপনারা হামেশা শুনে থাকবেন, অনেকে আলোচনার মধ্যে দেখবেন তোর ব্রেক ইভেন কত। ধরুন কেউ একটা জিনিস প্রোডাকশন করছে, সে ধরুন একজন টায়ার রিট্রেডিং করে, কোল্ড ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট আছে, এই সমস্ত আছে, টায়ারকে রিট্রেডিং করে। তো তার বন্ধু জিজ্ঞেস করলো, হ্যাঁ রে তুই তো টায়ার রিট্রেডিং যে সারাদিনই করছিস, তো তোর ব্রেক ইভেন কত হচ্ছে? বলছে না রে ভাই, সারাদিন দেখছিস আমার ব্রেক ইভেন পয়েন্ট অনেক হাই। তাহলে মানে অনেক হাই মানে তাকে অনেকগুলো রিটেড করলে পরে সে টোটাল খরচাটা সে তুলে নিয়ে আসতে পারে, তার উপরে করলে তার লাভ হবে। অর্থাৎ সে মাসে দেখা গেল 100টা টায়ারকে রিটেড করেছে এবং তার ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে সে 80, অর্থাৎ 80খানা পর্যন্ত সে করেছে, সেখানে কোনো লাভ করতে পারেনি। 80খানা বিক্রি করে যে পয়সা পেয়েছে সেই পয়সাটা হচ্ছে তার সেম টু সেম, মানে কস্টের সঙ্গে সমান। টোটাল কস্ট যা 80টা মাল বিক্রি করে যা আয় করেছে সেটা সমান হয়। এরপরে যে 20টা করেছে সেই 20টার উপর সে লাভ করেছে। তাহলে যদি কারোর ব্রেক ইভেন পয়েন্ট 80% বা 0.8 বা 80 হয়, তার মানে বুঝতে হবে পজিশনটা খুব একটা ভালো নয়, কারণ 80খানা করে সে তারপরে ব্রেক ইভেন করলো। আবার যদি কেউ বলে ভাই আমি তো 30টাতে ব্রেক ইভেন করে গেছি, মানে 30টা রিটেড করার পরে তার টোটাল এক্সপেন্ডিচার উঠে এসছে, তার মানে সে যদি 50-60টায় করে তার প্রফিট রানের জন্য করবে, 100 করলে সে আরও বেশি প্রফিট করবে। তাহলে যার ব্রেক ইভেন পয়েন্টটা কম হবে সে তত বেশি ভালো ব্যবসা করছে বা কার্যপদ্ধতি পরিচালনা করছে, এটা বোঝা যাবে, এটা ইন্ডিকেট করে। তো এটা একটা আমি এক্সাম্পল নিচ্ছি। যেমন ধরা যায় আমি আমার ছাত্রছাত্রীদের নিয়ে একটা পিকনিক করব, তা প্রথমেই আসে তো যে তাহলে কত টাকা করে ধার্য করতে হবে আমাকে। এইখানেতেই আপনার প্রয়োগটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্টের প্রয়োগ।
এবং এই ঘটনা অন্যরকমভাবেও আপনি প্রয়োগ করতে পারেন এই জিনিসটাকে। এটা অ্যাকচুয়ালি যারা বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রী তারা সহজেই বুঝতে পারবে এবং আমার থেকে অনেক তারা ভালো বুঝবে, ভালো বলবে। এটা হচ্ছে যে কস্টিং, যে তার একটি চ্যাপ্টার, মার্জিনাল কস্টের একটি বিষয়। মার্জিনাল কস্ট মানে প্রান্তিক যেটা ব্যয় বলা হয়, অর্থাৎ এক্সট্রা এক ইউনিট প্রোডাকশন করতে গেলে যা খরচা হয় সেটাকে মার্জিনাল কস্ট বলে হয়। সেইটা হচ্ছে এটা কস্টিংয়ের বিষয়। তবু আমি বলছি, যাক যারা কমার্স পড়েছেন বা পড়েছো তারা আরও ভালো করে বুঝতে পারবে। দেখো আমি ভুল বলছি কি না, যদি বলি তাহলে কমেন্ট করে আমার ভুলটা ধরিয়ে দিও, আমার ভালো লাগবে, আমি তাকে কনগ্র্যাচুলেট করব। এবার আসি বিষয়। এখন আমি পিকনিক করবো বললাম, তাহলে প্রথমেই আসবে যে ছাত্রছাত্রীদের কাছ থেকে কত টাকা নেব, এটা কিভাবে ঠিক করব। আন্দাজে ঠিক করলে আমার লস হয়ে যেতে পারে, বা পিকনিকটা নাও হতে পারে, বা স্টুডেন্টের উপরে এক্সেসিভ প্রেশার হয়ে যেতে পারে। তো এই জন্য আমাকে ব্রেক ইভেন পয়েন্ট ঠিক করতে হবে। এখন আমি এটা করার জন্য প্রথমেই হচ্ছে আমাকে আমি কি কি করব সেটা লিখতে হবে। আমার কি কি খরচ হবে, প্রথমেই বললাম একটা বাস ভাড়া করতে হবে। তারপরে বললাম যে কিছু ইউটেন্সিলস ভাড়া করতে হবে, একটা ক্যামেরা ভাড়া করতে হবে। আমি আর বেশি কিছুতে যাচ্ছি না। এরপরে আছে একটা টিফিন দিতে হবে, একটা লাঞ্চ দিতে হবে। এই হচ্ছে টোটাল খরচা। তো এই যে খরচাগুলো বললাম, এই খরচাগুলো কিন্তু দু ধরনের খরচ। এক ধরনের খরচগুলোকে বলে ফিক্সড, মানে স্থায়ী, অর্থাৎ যেটার কোনো পরিবর্তন হবে না, ফিক্সড এক্সপেন্সেস। কমার্সের ছাত্রছাত্রীরা হয়তো হাসছে, বলছে যে এইসব কী বোঝাচ্ছে এসব জিনিস, তো আমরা কবেই বুঝে বসেছি। তো তবুও বলছি, সবাই তো জানেন না, কাজে লাগাতে পারেন টেকনিকটাকে, দেখতে পারেন। তো খরচগুলোকে আমি তাহলে 6টা ভাগে ভাগ করলাম। 6টা আইটেম হলো আমার: বাস ভাড়া, ইউটেন্সিলস ভাড়া, আর ফটোগ্রাফি, আর টিফিন, লাঞ্চ, আর একটা রিক্রিয়েশন। ধরে যাক 6টা। এখন তাহলে যিনি অর্গানাইজ করছেন তাকে পিকনিক ডিক্লেয়ার করার আগে এই 6টা আইটেমের কস্ট জেনে নিতে হবে বাজার থেকে। তাহলে একটা 50 সিটের বাসের ভাড়া সারাদিনের জন্য কত, এত কিলোমিটার যাবে, তো জেনে নিলাম, সে 10,000 টাকা ভাড়া হয়ে গেল। ইউটেন্সিলসের ভাড়া 2,000 টাকা, ফটোগ্রাফির ভাড়া 3,000 টাকা, তাহলে 15,000। লাঞ্চ টিফিন প্রত্যেকের 50 টাকা, লাঞ্চ 250 টাকা পার হেড, পার ক্যান্ডিডেট। এন্টারটেনমেন্ট বাদ দিয়ে দিলাম, 5টাই আছে। তাহলে বাসের ভাড়া 10,000, ইউটেন্সিলসের ভাড়া 2,000, ফটোগ্রাফি 3,000, 15,000, আর যে বাকি খরচাটা আছে, টিফিন পার হেড 50 টাকা, আর লাঞ্চ পার হেড 250 টাকা। এটা আমি বাজার থেকে হিসেব নিকেশ করে ডেটাটা নিয়ে বসলাম। তাহলে আমার প্রথমেই যে কাজটা করতে হবে এই ব্রেক ইভেন অ্যানালিসিস করতে গেলে, সেটা হচ্ছে আমার এই খরচাগুলোকে দুটো ভাগে ভাগ করতে হবে। একটা ফিক্সড, একটা ভ্যারিয়েবল। ফিক্সড মানে হচ্ছে যে ইউনিট বাড়লেও বা কমলেও যেটার পরিবর্তন হবে না, অর্থাৎ বেশি ছাত্র আসুক বা কম ছাত্র আসুক খরচাটা একই থাকবে, সেটা হচ্ছে ফিক্সড। আর ভ্যারিয়েবল হচ্ছে যেটা ছাত্রছাত্রীর সংখ্যার সঙ্গে প্রপোর্শনেটলি বাড়বে বা কমবে, অর্থাৎ ছাত্র সংখ্যা বাড়লে ওটা বাড়বে, ছাত্র সংখ্যা কমলে এটা কমে যাবে, ওটা হচ্ছে ভ্যারিয়েবল। তাহলে আমাদের এখানে 3টে খরচা হচ্ছে আমাদের ফিক্সড। গাড়ি ভাড়া 10,000, ইউটেন্সিলস 2,000, আর ফটোগ্রাফি 3,000, 15,000 টাকা ফিক্সড। এইটা কিন্তু আমায় তুলতে হবে। তারপর তো যে যটা ক্যান্ডিডেট নেবো সেই কটা ক্যান্ডিডেট তো আমার পার হেড হিসেবে হিসেব হবে। তাহলে প্রথমেই আমি দেখি যে 15,000 টাকা আগে তুলে নিয়ে আসতে হবে। তারপরে তো যদি আমি একজন নিয়ে একজনের জন্য 250 আর 50, 300 টাকা লাগবে, দুজন নিলে 600 টাকা লাগবে।
এটা তো আমি জেনেই যাচ্ছি। তাহলে 15,000 টাকাটা কিন্তু সবার মাথার উপর দিয়ে তুলতে হবে, কিন্তু যেটা ভ্যারিয়েবল এক্সপেন্সেস সেটা কিন্তু সকলের মাথার উপর দিয়ে তোলার দরকার নেই, যারটা সে দেবে। এবার আমি ঠিক করলাম যে এই বাজারে প্যান্ডেমিক চলছে, ছাত্রদের উপর বেশি প্রেশার দেব না। তাহলে 15,000 টাকা তো আমি 30 জন স্টুডেন্ট আমি হয়ে যাবে আমার মিনিমাম, 30 জনকে ধরলাম। তাহলে 30 জনকে যদি ধরি, এই 15,000 টাকা 30 জনের মাথার বুদ্ধি তুলতে হবে আমাকে, ফিক্সড যেহেতু। অর্থাৎ একজন গেলেও আমায় 15,000 টাকা করতে হবে, 10 জন গেলেও 15,000 টাকা ফিক্সড, আবার 30 জন গেলেও 15,000 টাকা খরচা করতেই হবে, এটা প্রত্যেকের জন্য। তাহলে আমাকে এই 15,000 টাকাটা 30 জনের মাথা থেকে তুলতে হবে। তাহলে আমার 15,000 ডিভাইডেড বাই 30, তাহলে কত হচ্ছে? 15,000 বাই 30, তার মানে 500 টাকা। তাহলে 30 জনকে যদি আমি 500 টাকা করে নিই, তাহলে আমার ফিক্সড কস্ট উঠে আসছে। আচ্ছা, তাহলে 500 টাকা দিতেই হবে, ফিক্সড কস্টটা উঠে আসবে। এইবার আমার যদি আমার সঙ্গে 30 জন যায়, তাহলে তারা কত করে, তাদের পেছনে পার হেড খরচা, একদম ব্যক্তিগত খরচা যেটা সকলের জন্য নয়, 50 টাকা টিফিন আর 250 টাকা লাঞ্চ, 300 টাকা। তাহলে পার হেড দিতে হবে কত? 500 আর 300, 800 টাকা করে। তাহলে আমি ছাত্রছাত্রীদের বলবো, ভাই তোমরা 30 জন যাচ্ছ, 800 টাকা করে দিতে হবে পার হেড। তাহলে আমার কত টাকা উঠছে? 800 ইন্টু 30, 3/8 24,000 টাকা। এইবার দেখুন, 24,000 টাকার মধ্যে 15,000 টাকা বাদ দিয়ে দিন ফিক্সড কস্ট, থাকলো কত? 9,000। এই 9,000 দেখুন 30 দিয়ে ভাগ করুন, 300 টাকা করে। অর্থাৎ যে যেটা ব্যক্তিগতভাবে খেয়েছে সে সেই পয়সাটা দিয়েছে। তাহলে আমার 24,000 টাকায় টোটাল খরচা, 15 আর 9, আর 24,000 টাকায় আমি পেয়ে গেছি। তাহলে এই 30 জন স্টুডেন্ট, এটা হচ্ছে আমার ব্রেক ইভেন করলো। অর্থাৎ 30 জন স্টুডেন্ট আমার নিলে আমার ব্রেক ইভেন পয়েন্ট, নো প্রফিট নো লস। এইবার দেখা গেল পিকনিকের দিন আরও আপনার 10 জন এসে গেল, বললো আমরাও যাবো স্যার। তাহলে ওদের থেকেও কি আমি 800 টাকা করে নেব? না, মিনিমাম ওদের থেকে কত নেব? ফিক্সড কস্ট আমার উঠে গেছে 15,000 টাকা, তাহলে ও যে পয়সাটা খাবে সেই পয়সাটাই নেব। অর্থাৎ 50 টাকা টিফিন আর 250 টাকা লাঞ্চ, 300 টাকা করে। তাহলে কিন্তু এদেরকে আমি ইচ্ছে করলে 300 টাকা করে নিয়ে 10 জনকে তুলে নিতে পারি, আমার খরচা উঠে যাবে। আবার যদি বলি না, তোমরা ঠিক আছে এসে গেছো, তোমরা 500 করে দাও, তাহলে 300-র ওপরে কত দিল? 200 টাকা করে। কতজন দিল? 10 জন, 2,000 টাকা আমার কিন্তু প্রফিট হবে সেক্ষেত্রে এই 2,000 টাকাটা আমি এদের মধ্যে ভাগ করে দিতে পারি। এই জন্যে দেখবেন যারা ট্যুর অর্গানাইজ করে, যখন ট্যুরটা ছাড়তে যাচ্ছে তখনও সিট ফাঁকা পড়ে আছে, তখন দেখবেন ওরা দৌড়াদৌড়ি করে, ভাই তোকে অত টাকা দিতে হবে না, আমরা 5,000, তুই 2,000 টাকা দিয়ে চল। অনেকেই সেই বেনিফিটটা নেয়, কারণ ও ব্রেক ইভেন রিচ করে গেছে। তাহলে কি হবে? ওর যেটা ভ্যারিয়েবল সেটা দিক, যদি একটু বেশি পাই আমার লাভ হয়ে গেল। ধরে যাবো খাবে হয়তো 1,500 টাকা, আমি 2,000 করে নিলাম, 500 টাকা করে আমার লাভ হয়ে গেল। এই জন্যই হচ্ছে আমার ব্রেক ইভেন অ্যানালিসিসটা দরকার। আমি অত্যন্ত সংক্ষেপে বোঝাবার চেষ্টা করলাম। যদি কেউ আগ্রহী থাকেন বা থাকো, তাহলে আমার এইখানে কমেন্ট করলে আমি বিস্তারিত আরও বলবো, অনেক কিছু বলার আছে। তো এটা হলো ব্রেক ইভেন পয়েন্ট, অর্থাৎ যে পয়েন্ট পরিমাণ ইউনিট সেল করলে বা আমার ক্যান্ডিডেটকে নিলে বা আমি তত ইউনিট যদি আয় করি, তাহলে আমার টোটাল কস্ট অ্যান্ড টোটাল ইনকামটা ইকুয়াল হয়ে যাবে। নো প্রফিট নো লস পয়েন্ট ইজ কল্ড দ্য ব্রেক ইভেন পয়েন্ট। This is my second topic, and in this video my last topic is teaming and leading. This is a term, teaming and leading, teaming and leading. এই কথাটি সাধারণত ভালো নয়। কথাটা ঠিক আছে, কথাটা কোনো গালিগালাজ নয়,
মানে কথাটার ইন্টারপ্রিটেশনটা, ইনার মিনিংটা ভালো না, এই জন্য বললাম ভালো। টিমিং অ্যান্ড ল্যাডিং হচ্ছে একটা প্রসেস, একটা পদ্ধতি। সাধারণত এটা যারা ক্যাশ নিয়ে ডিল করে থাকেন বা কাস্টমার নিয়ে ডিল করেন বা হ্যান্ডেল করেন, তারা এই পদ্ধতিটার অবলম্বন করেন। অনেক মালিক আছেন যারা এই বিষয়টা জানেন না, বা হয়তো জানেন কিন্তু এভাবে জানেন না, বা মাথার মধ্যে এটা আপনাকে হিট করে না। এবার যদি জেনে নেন তাহলে হিট করবে। টিমিং অ্যান্ড ল্যাডিং প্রসেসটা কি? টিমিং অ্যান্ড ল্যাডিং প্রসেস মানে হচ্ছে একজনের টাকাকে আরেকজনের নামে দেখিয়ে তাকে আমি ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া। ধরা যাক আমি 3 জনের টাকা পেয়েছি, একজনের টাকা আমি ব্যক্তিগত কাজে খরচা করে ফেলেছি। এইবার ওর জায়গাতে এর টাকাটা নিয়ে দেখিয়ে দিলাম, এই দেখুন এর টাকা দিয়ে দিয়েছে। আমি তাহলে বলবেন যে তাহলে ওর টাকাটা কী করে ম্যানেজ হবে, আবার তো জমা পড়বে, তখন আবার ওর নামে ওটা দেখিয়ে দেবো। অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে একটা টাকাকে আমি কন্টিনিউয়াসলি নিজের কাজে ব্যবহার করতে পারি। অফিসের টাকা আমি নিজের কাজে ব্যবহার করতে পারি বাই টিমিং অ্যান্ড ল্যাডিং প্রসেস। ধরুন আমি কোনো কালেকশন করি, আমি 1 নম্বর বিল থেকে 50 নম্বর বিল পর্যন্ত কালেকশন করেছি, আমি দেখালাম 40 নম্বর বিল, টাকা জমা দিয়ে দিলাম, 10টা টাকা আমি রেখে দিলাম। আবার যখন নেক্সট কালেকশন হলো, সেই কালেকশন থেকে 10 টাকা পেড করে দিলাম, ওটা রয়ে গেল। আবার যখন পরে কালেকশন হলো, সে টাকাটা দিয়ে দিলাম। মানে এই পদ্ধতির দ্বারা আমি একটা মানিকে আমার কাছে কন্টিনিউয়াস রেখে দিতে পারি, যেটা কিন্তু বাইরের কোনো লোক বুঝতে পারবে না, কিন্তু ইন্টারনাল যারা পার্সন আছেন, বিশেষ করে যারা মানে অডিট করেন, তারা এটা ধরতে পারবে টিমিং অ্যান্ড ল্যাডিং প্রসেসটা। তো এইটা এই কারণে বললাম, এটা একটা বাজে পদ্ধতি বা অভ্যাস। তো দুজনের ক্ষেত্রেই কাজে লাগবে। যিনি টিমিং অ্যান্ড ল্যাডিং করেন, করে এইভাবে টাকা কন্টিনিউয়াসলি, আমি একটা নামটা আমি বলবো না অবশ্যই, খুব বড় সংস্থা, খুবই বড় সংস্থা, খুবই বড় জায়গা, সরকারি জায়গাতে আমি এই পদ্ধতিটা দেখেছিলাম এবং রিপোর্ট করেছিলাম। তো যাই হোক, সে প্রসঙ্গটা বাদ দিতে পারে। তো ঘটনা হচ্ছে যে এটা একটা প্রসেস, উভয় পক্ষেরই জানা উচিত। কেন জানা উচিত না, আমি টাকাটা এইভাবে নিয়ে নিচ্ছি, নিয়ে বাড়ির কাজে লাগাচ্ছি, আমি তো দিয়ে দিচ্ছি, আবার তো পরে আসবে, সেখান দিয়ে এটা মেকআপ করে দেবো। এই পদ্ধতিটা কেউ যেন না করে, কারণ এটা অডিটাররা ঠিক ধরতে পারবেন বা কেউ ধরে ফেলতে পারবেন, বা এটা ঠিক না। এটা হচ্ছে ইললিগাল ওয়েতে আপনি একটা টাকাকে ইউটিলাইজ করছেন ফর ইউর পার্সোনাল পারপাস, ফর হুইচ ইউ আর নট এন্টাইটেল টু ডু দ্যাট। দেয়ারফর ইট ইজ অ্যান ইললিগাল প্র্যাকটিস, টিমিং অ্যান্ড ল্যাডিং। আশা করি বুঝতে পারলেন। অর্থাৎ যারা মালিক আছেন তারাও দেখবেন যে তার কোনো ক্যাশিয়ার এইভাবে করছে কিনা, দেখি আবার চেক করি, সব কটা টাকা দেখি, তার নিয়ে আসো তো আমার কাছে, ফিজিক্যাল ক্যাশ ভেরিফিকেশন করি। এটা যারা জানবেন তারা করতে পারবেন, আর যারা করছেন তারাও সাবধান হয়ে যাবেন যে এই পদ্ধতি কিন্তু হতে পারে। কারণ আজকে আমি অন ক্যামেরা বিষয়টা ওপেন করলাম, হ্যাঁ, কারণ আমি আমার মধ্যে রাখতে চাই না। আমি চাই আমি আমার অনেক জিনিস আমি সবার সঙ্গে শেয়ার করি। তো এটা কিন্তু ভাববেন না আমি কাউকে অপমান করলাম। আবার যে কথাটা বারবার বলি, আমি সকলের প্রতি শ্রদ্ধাশীল, আস্থাশীল, সমস্ত সংস্থার প্রতি, আমার দেশের প্রতি, আমার দেশের যে ব্যবস্থাপনা, শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সবার প্রতি আমি 100% ওপরে শ্রদ্ধাশীল এবং আস্থা রাখি। তবু কিছু বিকল্প ভাবনা চিন্তা বলতে গিয়ে আমাদের জীবনচক্রে চলার সাথী এই অধ্যায়েতে আমি এই 3টে জিনিস আলোচনা করলাম। তাহলে আমার 3টে ভিডিওতে আমরা 3 থেকে 9টা, আমি আপনাদের কাছে কমেন্ট করেছিলাম এই ধরনের আমরা 6টা ভিডিও আপলোড করব। 6টাতে 318টা বিষয় বলবো, যেগুলি কাজে লাগলেও লাগতে পারে। প্র্যাকটিস করে দেখতে পারেন, ভুল হলে কমেন্ট করে জানান, কারণ এটা তো আপনার চ্যানেল, আপনার কথা বলি এবং আপনার কথা ভাবি। নমস্কার, সবাই ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করছি। আপনাদের আগামী দিনগুলি ভালো কাটুক। আইস ব্রেকিং ইন্ডিয়া টুমোরো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ